আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ব অভিযোগ ব্রিটিশ অ্যাডমিরালের। জানিয়ে দেব, সিরিয়ার যৌথ অভিযানে 2000 বিদ্রোহী নিহত। অন্যদিকে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার সামরিক চুক্তি কার্যকর। এরপরে রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব, ইমরান খানের বিরুদ্ধে এবার সেনাবাহিনীর উপর সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ। তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ব, বলছে ব্রিটিশ অ্যাডমিরাল। যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন সতর্ক করে বলেছেন, বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া বক্তৃতায় রাডাকিন এই সতর্ক বার্তা দিয়েছেন। তার কথায়, আগের যুগের চেয়ে এখনকার এই যুগ সামগ্রিকভাবে বেশ জটিল। স্নায়ুযুদ্ধের সময় ছিল পারমাণবিক যুগের প্রথম অধ্যায়। দ্বিতীয় যুগের পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের আন্তর্জাতিক চেষ্টা চলছে। রাডাকিন বলেন, যুক্তরাজ্য ও পশ্চিমা মিত্ররা রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া বেপরোয়া হুমকি পাচ্ছে। পারমাণবিক অস্ত্রের হুমকির এই মহড়া আবারও বেশ জটিল হয়ে পড়েছে। রাশিয়ার কাছ থেকে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার এবং বড় ধরনের অন্তমহড়া চালানো এবং ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে হামলার হুমকি আসছে। তিনি আরও বলেন, চীনের পারমাণবিক অস্ত্র উন্নয়ন যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি এবং খেয়ালি আচরণ কেবল আঞ্চলিক নয়, বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা না করে ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়নও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এত সব হুমকির মধ্যে এই বছর ইউক্রেন যুদ্ধে লড়তে রাশিয়ার উত্তর কোরিয়া সেনা মোতায়েন এবং ইরানে সরবরাহ করা ড্রোন দিয়ে মস্কোর হামলা চালানো সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা বলে মন্তব্য করেছেন রাডাকিন। তবে এরপরও রাশিয়ার সরকারি পারমাণবিক অস্ত্র হামলা চালানো বা ন্যাটো দেশগুলোকে আক্রমণ না করার সম্ভাবনা অনেক কম বলে বিশ্বাস করেন রাডাকিন। তিনি বলেছেন, রাশিয়া জানে এমন হামলা হলে পরিণতি দুর্বার হবে, আর সেই পাল্টা জবাব প্রচলিত বা পারমাণবিক যেই অস্ত্র দিয়েই হোক না কেন। এদিকে সিরিয়ার যৌথ অভিযানে 2000 বিদ্রোহী নিহত। সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক মহড়ার অভিযানে প্রায় 2000 বিদেশি সমর্থিত তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন। এই অভিযান সিরিয়ার সামরিক বাহিনী ও তাদের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের আস্তানা এবং জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়। রুশ সমন্বয় কেন্দ্র জানিয়েছে, এই হামলায় 120 জন বিদ্রোহী নিহত হয়েছেন। এছাড়া হামার উত্তর পশ্চিম প্রান্তে চলমান সংঘর্ষে কয়েকজন তাকফিরি বিদ্রোহী শহীদ হয়েছেন। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের বহু যানবাহন। সিরিয়ার সেনাবাহিনী হামার আশপাশে 20 কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা বেষ্টনী বাড়িয়েছে। এই অভিযানে হায়াত তাহরি আশ-শামস গোষ্ঠীর 300 বিদ্রোহী নিহত হয়েছেন। সিরীয় সেনাবাহিনী বিদ্রোহীদের 25টি ড্রোন ধ্বংস করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করেছে। ইদলিব শহরে বিদ্রোহীদের আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দক্ষিণ ইদলিবে সেনাবাহিনীর ভারী গোলাবর্ষণে বিদ্রোহীদের গোষ্ঠীগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইদলিবের হাসপাতালগুলোতে আহত বিদ্রোহীদের ভিড়ে অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের সমর্থক এবং গণমাধ্যমগুলোর হামলায় তাদের প্রবেশ নিয়ে প্রচারণা চালাচ্ছে। তবে সিরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামা সম্পন্ন নিরাপদ এবং সশস্ত্র বাহিনী শহরটির চারপাশে অবস্থান করছেন। চলমান সেই যৌথ অভিযান বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়া ও রাশিয়ার ধারাবাহিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এদিকে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক চুক্তি কার্যকর। উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার ঐতিহাসিক সামরিক চুক্তি দুই দেশের আনুষ্ঠানিক অনুমোদনের ফলে কার্যকর হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA-র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা AFP এই খবর নিশ্চিত করেছেন। ঘটনাটা তখন ঘটেছে যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াতে 10,000 সৈন্য পাঠানোর অভিযোগ এনেছে, যেসব সৈন্য ইউক্রেনের বিপক্ষে লড়বে। গত বুধবার মস্কোতে দুই দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রীদের অনুমোদন পেপারের বিনিময়ে এই সামরিক চুক্তি কার্যকর হয়। গত বছরের জুনে পিয়ংইয়ংয়ে সামরিক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে কিম এবং পুতিন এই চুক্তিকে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে স্বাক্ষরিত কোনো দেশ যদি অন্য কোনো দেশের ধারা আক্রান্ত হয়, তাহলে দুই দেশের কোনো বিলম্ব না করে পরস্পরকে সামরিক সহযোগিতা দিতে বাধ্য থাকবে এবং পাশ্চাত্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে একত্রে বিরুদ্ধাচরণ করবে।
এক বহুপাক্ষিক পৃথিবী গড়ার লক্ষ্যে রাশিয়ার পার্লামেন্ট গত মাসে এই চুক্তির পক্ষে সর্বসম্মতভাবে ভোট দেয়। পিয়ংইয়ং এক ডিক্রির মাধ্যমে এই অনুমোদন জারি করে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটে। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিপরীত মেরুতে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিপরীত মেরুতে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ইউক্রেনকে যুদ্ধবিমান থেকে শুরু করে ট্যাঙ্ক পর্যন্ত সব ধরনের সহায়তা দিয়ে আসছে। দুই দেশের মধ্যকার এই বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এর সঙ্গে পরোক্ষ বিবাদে জড়িয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে তিনি মাল্টায় অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের বার্ষিক সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। ওএসসি এর মন্ত্রী পর্যায়ে এক বৈঠকে ল্যাভরভ পশ্চিমাদের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধ পুনরুজ্জীবিত করার এবং রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষের উস্কানি দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ন্যাটোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে অসম্মানিত হওয়ার পর থেকে তাদের এই শত্রুর প্রয়োজন ছিল। 2022 সালে রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরুর পর এটি ছিল তাদের প্রথম শিকার। তিনি বলেছেন, এর ফল হলো কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের পুনর্জন্ম। তবে এটি এখনও উত্তপ্ত পর্যায়ে আসার অনেক ঝুঁকি তৈরি হয়েছে। এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং অন্যান্যরা জবাব দেওয়ার আগেই ল্যাভরভ ওয়াকআউট করেন। ল্যাভরভের এমন অভিযোগ করলেও এই অঞ্চলে সংঘাতের জন্য পাল্টা অভিযোগ রাশিয়ার উপর দোষ চাপিয়েছেন অ্যান্টনি ব্লিংকেন। এই সময় তিনি ইউরোপের উত্তর কোরীয় সেনাবাহিনী মোতায়েন এবং ইউক্রেনের আক্রমণের জন্য মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য থ্রেশহোল্ড কম করার জন্য রাশিয়ার পদক্ষেপ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর ক্রমাগত আক্রমণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ল্যাভরভ প্রত্যেক সদস্য রাষ্ট্রের নিজস্ব পছন্দ করা সার্বভৌম অধিকারের কথা বলছেন। তবে এটিও ঠিক যে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভবিষ্যতের বিষয়ে তাদের জনগণ সিদ্ধান্ত নেবেন। মস্কোর এই বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের এটি ঠিক করে দেওয়া উচিত নয়। কোল্ড ওয়ারের মধ্যে 57টি জাতির সমন্বয়ে এই জোট গঠন করা হয়েছিল, তবে রাশিয়া ইউক্রেনের আক্রমণের পর এটি মূলত পঙ্গু হয়ে গেছে। এদিকে ইমরান খানের বিরুদ্ধে এবার সেনাবাহিনীর উপর সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ। পাকিস্তানে একটি সন্ত্রাস বিরোধী আদালত কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে 2023 সালে সরকার বিরোধী বিক্ষোভের সময় সামরিক স্থাপনায় হামলা চালানোর সমর্থকদের উস্কে দিয়েছেন বলে অভিযোগ গঠন করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল ইসলামাবাদের কাছে আদিয়ালা কারাগারে শুনানির আয়োজন করে এবং সেখানে চার্জ গঠনের ঘোষণা দেয়। ইমরান খান গত 1 বছরেরও বেশি সময় বিভিন্ন মামলায় এই কারাগারে বন্দী আছেন। বৃহস্পতিবার 2023 সালের 9 মের সহিংস বিক্ষোভকে কেন্দ্র করে এই অভিযোগ গঠন করা হয়েছে। তাতে 72 বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী ও তার সহযোগীরা নিজেদের নির্দোষ ঘোষণা করেছেন। ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই দলের নেতৃত্বে দেশব্যাপী বিক্ষোভে জ্বলে ওঠে এবং তাকে অল্প সময়ের জন্য দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। ফলে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 10 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।